নমস্কার, শুরু করছি বাংলা বলছি। আমি শুরুতে আপনাদের একটু পিছিয়ে নিয়ে যাব 2020 শেষ দিকটা মনে করুন। কয়েক মাসের মধ্যেই এ রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। বিজেপি হুঙ্কার দিচ্ছে যে 200-র বেশি আসন নিয়ে তারা বাংলায় সরকার গঠন করবে। সেই সময়টায় বঙ্গ রাজনীতির অভিধানে একটা নতুন শব্দ সৃষ্টি হয়েছিল, বেসুরো। আজ এই বিধায়ক বেসুরো হন, কাল ওই সাংসদ বেসুরো হন, এবং ফুল বদলের সেই হিড়িক আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। দলে দলে প্যারেড করতে করতে গেরুয়া শিবিরে যোগ দিচ্ছিলেন একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা, বিধায়ক, সাংসদরা। এমনকি চার্টার্ড ফ্লাইট এসে যাচ্ছিল, সেই ফ্লাইটে করে উড়ে যাচ্ছিলেন কেউ দিল্লি, সেখানে গিয়ে জয়েন করার জন্য। এরপর 2021-এর সেই নির্বাচন, 213 আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় ফেরা, বিজেপি আটকে যায় 77টি আসনে। আর তারপর থেকে আমরা দেখি আবার উল্টো পথে হাঁটা। মুকুল রায় থেকে শুরু করে একের পর এক বিধায়ককে আমরা দেখি তৃণমূল কংগ্রেসে ফিরতে। সেই ঘর ওয়াপসির পাশাপাশি যদি আমরা দেখি যে গত প্রায় বছর চারেক এই যে সময়টা, তার মধ্যে কোনো বিধায়কের মৃত্যুর কারণে যদি সেখানে উপনির্বাচন হয়েছে বা অন্য কোনো কারণে উপনির্বাচন হয়েছে, সেই জায়গা তৃণমূল কংগ্রেস তাদের জয় নিশ্চিত করেছে। এবং সেই কারণে ইতিমধ্যেই সরকারিভাবে 12 জন বিধায়ককে, 77 থেকে 12 জন বিধায়ককে হারিয়েছে বিজেপি। এখন সংখ্যাটা 65-র আশেপাশে ঘোরাঘুরি করছে। শুধু তাই নয়, আরও একাধিক হেভিওয়েট নেতা, তাদের নামেও চলছে জল্পনা। আর ঠিক এই সময়টায় আমরা দেখলাম সর্বশেষ সংযোজন কি হলো, শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন। তাপসী মণ্ডল তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে, এবং তার অভিযোগ যে শুভেন্দু অধিকারীর জন্যই তিনি দল ছাড়লেন। শুভেন্দু অধিকারী বলছেন যে তাপসী মণ্ডল যদি 2026-এর বিধানসভা নির্বাচনে লড়েন, তাহলে 50,000-এর বেশি ভোটে তাকে পরাস্ত করবেন। প্রশ্ন হচ্ছে যে কেন বিজেপিতে এত ভাঙন লাগাতার চলছে? 2026-এর আগে ঘর গোছানো তো দূরের কথা, ঘর সামলাতে হিমশিম খেতে হচ্ছে গেরুয়া শিবিরকে। এইসব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। শুরুতে চোখ রাখবো বঙ্গ বিজেপিতে বাড়ছে রক্তচাপ, দলের বিধায়ক মহলে গুঞ্জন, দলছুটের তালিকায় এরপর কারা, দেখুন। সাধারণ মানুষকে নিয়ে একসঙ্গে চলার যে পরিবেশ, সেই পরিবেশকে প্রতিনিয়ত বিঘ্নিত করছে দলের মধ্যেকার নেতৃত্বরা। তাই সেটার থেকে আবারও মানুষকে বের করে নিয়ে আসার তাগিদ আমার মধ্যে তৈরি হয়েছে। সোমবার হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দলত্যাগ করে জোড়াফুল শিবিরে নাম লিখিয়েছেন। বিধায়ক পদ থেকে ইস্তফা না দিলেও কার্যক্ষেত্রে বিজেপির পরিষদীয় দলের সদস্য সংখ্যা 77 থেকে কমতে কমতে 65-তে এসে ঠেকেছে। বিজেপি বিধায়কের মৃত্যুতে বা ইস্তফা দেওয়ায় শূন্য হওয়া কেন্দ্রে 2021 সালের পর থেকে যত উপনির্বাচন হয়েছে তাতে আসন হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। এবার পূর্ব মেদিনীপুরের বিধায়কের দলত্যাগে সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি ধসিয়ে দিয়েছে। তারই জেলার একাধিক বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি নিয়েছে। পদ্ম শিবির সূত্রের খবর, নেতৃত্বের রক্তচাপ বাড়িয়েছে আরও উত্তর থেকে দক্ষিণবঙ্গ মিলিয়ে প্রায় হাফ ডজন বিধায়কের গতিবিধি। প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলে বিজেপি ত্যাগের ইঙ্গিত দেওয়া কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার মতো বিক্ষুব্ধরা রয়েছেন তালিকায়। যেমন রয়েছেন উত্তরবঙ্গের প্রাক্তন সাংসদ জন বার্লা, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের বিজেপির এক বিধায়ককে নিয়ে চিন্তায় পড়েছে দল। স্থানীয় মণ্ডল সভাপতি নিয়োগ নিয়েই রাজ্য নেতৃত্বের সঙ্গে তার মতবিরোধ শুরু হয়েছে। অস্বস্তি বেড়ে চলেছে মতুয়া সম্প্রদায়কে নিয়েও। নদিয়া, উত্তর 24 পরগনায় মতুয়া ভোট সর্বাধিক। এই দুই জেলাতেও একাধিক বিধায়ক শুভেন্দুর নেতৃত্বাধীন পরিষদীয় দলের নিয়ন্ত্রণে নেই বলেই বিজেপি সূত্রের খবর। আগামী ভোটের মুখে তারা দল ছাড়লে আরও অন্তত 3টি আসন হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। হুগলি ও বাঁকুড়ার দুই বিধায়কের ভূমিকাতেও সন্দিহান বিজেপি। সব মিলিয়ে কতজন দলত্যাগে পা বাড়িয়ে আছেন তা নিয়ে জোরদার চর্চা বিজেপির অন্দরে, আর তাতেই রক্তচাপ বাড়ছে রাজ্য নেতাদের। কলকাতা টিভি।
আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তন্ময় ঘোষ এবং বিজেপির পক্ষ থেকে দেবজিৎ সরকার। আমি প্রথমে অভিষেককে দিয়ে শুরু করি, তার কারণ সবচেয়ে বেশি রক্তক্ষয় যদি কারো হয়ে থাকে এ রাজ্যে সাম্প্রতিক অতীতে, সেটা কংগ্রেসের। এবং কংগ্রেস বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে তাদের শক্তি বর্ধন করেছে, এবং তারা এই যুক্তিও দিয়েছে যে একদিকে তৃণমূল কংগ্রেসকে ভাঙবে, অন্যদিকে কোথাও সখ্যের বার্তা দেবে, এটা হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এরকম জায়গায় দাঁড়িয়ে যে বিজেপিতে ভাঙন এবং তৃণমূল কংগ্রেস তাদের তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দেওয়ার যে প্রবণতা, আমি এটা নিয়ে একটু অভিষেকের কাছে যাব। অভিষেক, দেখো, দলে থেকে কাজ করতে পারছি না, দমবন্ধ পরিস্থিতি। তুমি একটু আগে তোমার প্যাকেজে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, একটা নতুন শব্দবন্ধ এসেছিল, সেটা হচ্ছে বেসুরো। শুধু একটা শব্দবন্ধ নয়, এই যে মাঝে মধ্যে ঠিক কোভিড পরবর্তী সময় 2021-এর নির্বাচনের আগে সবার একটা করে অক্সিজেন সিলিন্ডার লাগছিল, কারণ তারা দলে থেকে কাজ করতে পারছিল না, তাদের দমবন্ধ পরিস্থিতি হয়ে গেছিল। এবার এইটা প্রত্যেকটা নির্বাচন এলেই এই জিনিসটা আসবে। ঠিক যেরকম দেখবে বিহারের নির্বাচনের আগে বা পরে অন্তরাত্মার ডাক শোনা যায়। এবার এই শব্দবন্ধগুলো শুনতে খুব ভালো লাগে। লেটস কল স্পেড আ স্পেড। অন্তরাত্মা শব্দটা ব্যবহার করছো, অন্তরাত্মার ডাক কিন্তু 2004-এ প্রথম শুনেছিলেন সোনিয়া গান্ধী, যখন তিনি শব্দ দুটো এক করছো তুমি, তিনি প্রধানমন্ত্রী। অ্যাবসলিউটলি ট্রু। এবার সেই শব্দ দুটো এক করছো, আমি প্রেক্ষিতটাকে অবশ্যই কনটেক্সটে আনতে চাই। যে ঠিক যেমন ধরো নীতিশ কুমার বারবার যখন দল বদলায় বা তার সঙ্গী বদলায়, উনি বারবার উনি অন্তরাত্মার ডাক শুনতে পেয়েছেন। অন্তরাত্মার ডাক নাকি রাজনীতির আলেয়ার ডাক, সেই প্রসঙ্গ পরে আসবো। কিন্তু তুমি ভাবো একটা জিনিস, কে কোন দলে যাবে সেটা অ্যাবসলিউটলি ডিমান্ড আর সাপ্লাইয়ের উপর নির্ভর করে। কারণ এটা তো আপাতত এটা হয়ে গেছে একটা বাজার, এবং বাজার হয়ে গেলে যখন তোমার কাছে পলিটিক্সটা প্রফেশন হয়ে যায়, আমরা একটা কর্পোরেটে কাজ করি, আজকে একটা কোম্পানিতে আছি, কালকে একটা অন্য কোম্পানিতে আছি, আদর্শ তো এভাবে বিক্রি হয় না। আমার খুব ইনফ্যাক্ট আমি তোমার শব্দবন্ধই তোমার থেকে ধার করছি। আমাদের কোনো একজন প্রাক্তনী বা বামপন্থী একজন প্রাক্তনী আমাদের দল হয়ে আপাতত যখন তৃণমূলে গেছে, তখন তুমি একটা শব্দবন্ধ লিখেছিলে যে আজকেও যারা কংগ্রেসিরা এই রাজ্যে কংগ্রেসটা করছে তাদের প্রতি আমার কুর্নিশ থাকলো। আমার কাছে অন্তত সেই কুর্নিশটা দল বদলের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ওখানে গিয়ে একটা মিটি পোর্টফোলিও পাবো কিনা তার থেকে অনেক বেশি যে আমি আমার আদর্শে বিশ্বাস। যে লোকটা গান্ধীতে বিশ্বাস করে সেই লোকটা কখনো গডসেকে বিশ্বাস করতে পারে না, এটা একটা বেসিক ডিফারেন্স। যে লোকটা সাম্যবাদে বিশ্বাস করতে, এই যে তাপসী মণ্ডল সিপিএম থেকে বিজেপি হয়ে তৃণমূল, আরে হয় আপনি লেনিনকে বিশ্বাস করেন, অথবা সাভারকারকে বিশ্বাস করেন, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন। একসঙ্গে তিনটে বিশ্বাস সম্ভব নয়। শুভেন্দু অধিকারী প্রচণ্ড বাজে লোক, তার সঙ্গে ঘর করা যায় না, সব মেনে নিলাম। তার মানে এই ভদ্রমহিলা সিপিএম এমএলএ ছিলেন, সঙ্গে শ্যামল মাইতি, তারপরে হলেন বিজেপি এমএলএ। অদূর ভবিষ্যতে উনি স্বপ্ন দেখছেন উনি টিএমসি এমএলএ হবে। আমি বরঞ্চ হলদিয়ার সাধারণ মানুষকে প্রশ্ন করব, ইলেকটোরাল পলিটিক্সে জেতাটা শেষ কথা, আপনারা কি শুধু সেটা, আপনারা কি ড্রিম 11 খেলতে নেমেছেন? আপনারা কি আইপিএল এর টিম করছেন? হয় একটা আদর্শ বিশ্বাস, সেই আদর্শ শূন্য হতে পারে, কিন্তু সেই আদর্শটা তো থাকতে হবে, এটা তো হতে পারে না। আমি এখানে তন্ময় আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। তন্ময়, যেটা একটু আগে অভিষেক বলছিল, আমি তার জেরেটা নিয়ে জিজ্ঞেস করি যে খুব ভালো কথা, তাপসী মণ্ডল তিনি এলেন, তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে, তিনি বললেন শুভেন্দু অধিকারী খুব খারাপ, শুভেন্দু অধিকারীর জন্য তিনি দলত্যাগ করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার প্রশ্নটা এখানে ভিন্ন, যেটা একটু আগে অভিষেক বলছিলেন যে নীতি আদর্শ এগুলো তাহলে কোনো কিছুই ম্যাটার করছে না, কারণ তৃণমূল কংগ্রেসও ওপেন আছে, দরজা খুলে রেখেছে, যে কেউ তৃণমূল কংগ্রেসে এলেই ওয়েলকাম। না, প্রথম কথা হচ্ছে এটাতে আসছি, তার আগে অভিষেককে দুটো জিনিস মনে করি দিই। এই রিসেন্টলি আমাদের শ্রদ্ধেয় প্রণববাবুর ছেলে অভিজিৎ বাবু, তিনি আবার বোধহয় কংগ্রেসে ফিরে গেছেন, আমি যদি খুব ভুল না করে থাকি। তিনি এসছিলেন, তিনি ফিরে গেছেন। তো তিনি যদি অন্তরাত্মার ডাকে কংগ্রেসে ফিরে যেতে পারেন, বামপন্থী লক্ষণ শেঠ, দোর্দণ্ড প্রতাপ, নন্দীগ্রাম হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত নায়ক, তিনিও কংগ্রেসে যোগদান করেছিলেন। সেক্ষেত্রে কংগ্রেস এই জায়গাগুলো তাহলে কেন ছেড়ে দিয়েছিল? তখন তাদের এই আদর্শগত জায়গাগুলো মনে হয়েছিল কিনা, সেটা আমার কাছে অভিষেকের কাছে প্রশ্ন থাকলো। এক
দ্বিতীয় কথা হচ্ছে নিশ্চিতভাবে একটা আদর্শগত জায়গা থাকা উচিত, যেটা বলেছে আমি একদম মনে করি আদর্শগত জায়গা থাকা উচিত। কারণ আমি ব্যক্তিগত স্তরে যে রাজনীতিটা করি সেটা আদর্শগত রাজনীতিই করি, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক আছে আমি কেন তৃণমূল, সেটা অন্য শোতে নিশ্চয়ই সময় পেলে বলবো। কিন্তু বক্তব্য হচ্ছে যে এখন দুটো দিক, আমি ভারতবর্ষের রাজনীতিকে এখন আমি এইভাবে দেখছি। একটা দিক তারা হচ্ছে আরএসএস বিজেপি ফ্যাসিস্ট একটা রিজিম, তার বিরুদ্ধে সমগ্র ভারতবর্ষের মানুষ, আমি এটা আমার নিজস্ব বাইনারি, আমি বলছি না দল, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা সময় দাঁড়িয়ে যে দেশের মধ্যে সব থেকে বেশি শ্রদ্ধেয়, অন্যতম শ্রদ্ধেয় মানুষ হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, আর পৃথিবীর মধ্যে অন্যতম ঘৃণিত মানুষ হচ্ছেন হিটলার। কিন্তু কোনো না কোনো সময় হিটলারের সঙ্গে তাকে মিটিং করতে হয় এই কারণে যাতে কিনা ব্রিটিশ ফৌজকে পরাজিত করা যায়। জায়গাটা এখানে, আমি তন্ময় শুধু একটু রিকোয়েস্ট করছি, এই ডেফিনেটলি তুমি বলছো তোমার যে লজিক তুমি সেটাই দেবে, কিন্তু অন্তত তাপসী মণ্ডলরা বিজেপি থেকে তৃণমূলে আসছেন, এর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু একটু তার প্রসঙ্গটা দূরে রাখাটাই বোধহয় শ্রেয় হবে। সেই কারণ সেই লক্ষ্য সেই ব্যাপারটাকে করছি আমি পুরোটা রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে এই মুহূর্তে একটু বেশি হয়ে গেল। ঠিক আছে, সেটা তোমার মনে হতে পারে, কিন্তু আমি প্রসঙ্গটা তুললাম অন্য কারণ। নিশ্চিতভাবে তারা যে আদর্শগত জায়গা থেকে বা যে আত্মত্যাগ নিয়ে রাজনীতি করেছেন আমাদের আজকের দিনে বিরল, আমি সেটা নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে সেটা সিম্পল কথা সেটা হচ্ছে যে যখন ব্রিগেডে, যখন গত বছর ঠিক 1 বছর আগে যখন দাঁড়িয়ে 42 জন ক্যান্ডিডেটের নাম ঘোষণা করা হয়, সেই সময় উপস্থিত থেকে অর্জুন সিং দেখতে পারেন তার নাম উচ্চারিত হলো না, উচ্চারিত হলো পার্থ ভৌমিকের নাম। তিনি সেখান থেকে স্ট্রেট গিয়ে বিজেপিতে যোগদান করেন এবং টিকিট নিয়ে দাঁড়িয়ে পড়েন। ব্যাপারটা হয়ে যাচ্ছে যে আমি টিকিট পাচ্ছি কি পাচ্ছি না, আমার টিকিট পাওয়ার সম্ভাবনা কি, আমার রাজনীতির ক্ষেত্রে আমার প্রসপেক্ট কি, এটার উপর দাঁড়িয়ে এখন দলবদল, ফুলবদল, ঘর ভাবছি সমস্ত কিছু হলো। একটা কথা বলো, আমি কোন বৃহত্তর স্বার্থে আমি বলি 10 তারিখ 10th মার্চ ঠিক 1 বছর আগে ব্রিগেডে আমাদের দলীয় বিয়েতে যে উদাহরণটা দিলে, সেখানে বোধহয় মঞ্চে আরো অনেকে ছিল যাদের নাম ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কিন্তু তারপরেও তারা মন দিয়ে দলটা করেছে। আমি নামগুলো নিশ্চিতভাবে এখানে বলতে চাই না, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে এখনো 1 বছর নির্বাচন বাকি আছে। তাপসী মণ্ডল আমাদের দলে এসছেন, তাপসী মণ্ডলই টিকিট পাবেন, হলদিয়া থেকেই টিকিট পাবেন, এই সমস্ত বিষয় তো এখন দূরস্থ, কারণ 1 বছর বাকি আছে। তো 1 বছর আগে থাকতে সমস্ত ঠিক হয়ে গেল এরকমটা নয়। এবং উনি তো বিজেপির সিটিং এমএলএ, যার ফলে বিজেপিতে টিকিট পাবেন না সেটাও ঠিক হয়ে গেল। মানে এত কিছু, এবং বিজেপির জেলা সভানেত্রী, শুধু তাই নয়, উনি বিজেপির জেলা সভানেত্রী। কালকে প্রেস কনফারেন্সে দাঁড়িয়ে শ্যামল মাইতি যে কথাগুলো বলেছেন, ভয়ঙ্কর কথা, যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা হচ্ছে, আমরা জানিয়েছি, তারপরে এখানে বাংলাকে ভেঙে দেওয়ার কথা হচ্ছে। এই সমস্ত কিছুর বাইরে গিয়ে যদি কেউ বাংলাকে বাঁচাতে চায় বিজেপির হাত থেকে, তাহলে যারা এই শক্তিকে পরাস্ত করতে, বাংলাকে বাঁচাতে আমাদের হাত ধরতে চাইবে, নিশ্চিতভাবে আমাদের ইতিমধ্যে দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এসে জয়েন করেছেন বিজেপির পক্ষ থেকে। দেবজিৎ, খাস শুভেন্দু অধিকারীর গড়, সেখানে বিজেপিতে ভাঙন। এবং যদি দেখি আমরা যে 2021-এর নির্বাচনের আগে, তুমি আসার আগে যে আলোচনাটা করছিলাম, যে আমরা দেখেছিলাম যে বঙ্গ রাজনীতির অভিধানে একটা নতুন শব্দ আমদানি হয়ে গেল, বেসুরো। আজকে ইনি বেসুরো হচ্ছেন, কালকে তিনি বেসুরো হচ্ছেন। কেউ বেসুরো হওয়া মাত্র আমরা মিডিয়ারা তাদের বাড়ির সামনে আমাদের ইউনিট মোতায়েন করে দিচ্ছি, এবং তারপর দেখা যাচ্ছে তারা বাড়ি থেকে বেরোচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মিডিয়ার গাড়ি ফলো করছে। এরপর দেখা যাচ্ছে ফাইনালি তাদের গন্তব্য হচ্ছে গেরুয়া অফিস। ঠিক নির্বাচনের পর থেকে ঘর ভাবছি শুরু হলো। এবং এখন যদি আমরা দেখি বিজেপির 77 জন বিধায়ক, অর্থাৎ 2021-এর ফলাফল অনুযায়ী 77টা আসন এই মুহূর্তে যেটা এসে দাঁড়িয়েছে 65-তে। একদিকে ফুলবদল, আরেক দিকে যাদের মৃত্যু হয়েছে বা যারা ইস্তফা দিয়েছেন, সেই জায়গায় যখন পুনর্নির্বাচন হয়েছে, সেই পুনর্নির্বাচনে সেই উপনির্বাচনে দেখা গেছে যে সেখানে তৃণমূল কংগ্রেস জিতেছে, এবং সংখ্যাটা তোমাদের কমতে কমতে এসে 65-তে দাঁড়িয়েছে। আজব। প্রথমে হচ্ছে যে দলবদল, দিদি দলবদল কে কখন কোথায় করবে এটা করতেই পারেন,
রাজনীতিতে এটাই স্বাভাবিক, এটা হওয়া উচিত। এই গণতান্ত্রিক অধিকার যদি না থাকে, আমি একটা নির্দিষ্ট দলের বা সদস্য বা সদস্যা আমি অন্য জায়গায় যেতে পারবো না, এইরকম দিব্যিগলা কোনো ব্যাপার না থাকাই উচিত। এটা সবাই, অন্তত রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পরিসরে এটা থাকা দরকার। হৃদয়ের পরিবর্তন হতে পারে, মনস্তত্ত্বের পরিবর্তন হতে পারে, প্রয়োজনের আঙ্গিকে হৃদয় দপ্তর বদল করে বলছো, হৃদয় দপ্তর বদল করে যেটা আমরা দেখেছি, কিন্তু হৃদয়ের দপ্তর বদল করাটাই এখন যেভাবে দস্তুর হয়ে দাঁড়াচ্ছে এবং অহরহ। না, আমি যেটা বলতে চাইছি যে এইটাতে কোনো আপত্তি থাকার জায়গা নেই, কিন্তু আপত্তির জায়গাটা যেখানে, যেটা বোধহয় গণতন্ত্র প্রেমী সবাই এখানে যারা আমরা বসে আছি, যারা দেখছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না তাদের কথা বলছি না, যে আমি একটা দলের প্রতীকে নির্বাচিত হলাম, কারণ আমি আজকে পদ্মফুলে নির্বাচিত হলাম, উনি জোড়া ফুলে নির্বাচিত হলেন, বা উনি হাত কংগ্রেসে নির্বাচিত হলেন, হয়ে যাওয়ার পরে তিনি যদি রিজাইন দিয়ে তিনি যদি কন্টেস্ট করেন এবং করে যদি তিনি দেখাতে পারেন যে তার প্রতি জনতার আনুগত্য, ঠিক বলবো না কিন্তু ভালোবাসা সেইভাবেই আছে, তাহলে আমরা বলবো যে ঠিক আছে, এটা হতে পারে, বা তিনি সেটা পারেন, ছুঁড়ে ফেলে দিয়ে তিনি দলবদল করতে পারেন। কিন্তু একটা দলের টিকিটে জিতে আরেকটা দলের পতাকা হাতে নিয়ে সামনে বলা, এবং যারা নিচ্ছেন যারা দিচ্ছেন, আমি কাউকে এখানে মানে কোনো দল হিসেবে বলছি না, বিজেপিতেও ঘটনা ঘটেছে, অস্বীকার করার জায়গা নেই, তাড়াহুড়োতে এরকম ঘটনা বহু জায়গাতে সবাই করছেন, কিন্তু কথা হচ্ছে যে এটাতে মানুষের কাছে কি বার্তা যাচ্ছে। যারা ভোটার, যারা ভোট দেন, তারা দুভাবে মানুষকে ভোট দেন। একজন প্রার্থীকে, আমি দুবার ভোটে দাঁড়িয়েছিলাম, আমার যা মনে হয়েছে, এক ব্যক্তি হিসেবে একজনকে ভোট দেন কিছু লোক, আর দ্বিতীয়ত এই দল যদি ক্ষমতায় আসে সেই দলের প্রতিনিধি হিসেবে আমি এই দলকে ভোট দিচ্ছি, তারা আমার উপকার করবে, আমার কাজে লাগবে, এই জন্য ভোট দেন। তাহলে এই সরাসরি বিশ্বাসঘাতকতা, এটা বোধহয় ভারতের মানুষ বা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ আস্তে আস্তে ক্লিশে হয়ে আসছে। বলছেন যে শুভেন্দু অধিকারীর জন্য তাকে দল ছাড়তে হয়েছে। না, দেখুন উনি কেন কি বলছেন, কার জন্য কে দল ছাড়ছেন, একটা বিচারধারার উপরে, বিজেপি বা অন্য যে কোনো দলের একটা নির্দিষ্ট বিচারধারা থাকে, যে আমরা এই বিচারধারার কারণে এই পার্টিটা করছি, আমার জন্য, আমার ভালো লাগার জন্য, আমার ব্যক্তিগত সুখের জন্য। আমাকে তাহলে একটা কথা বলো প্লিজ দেবজি, যদি বিচারধারার কথাই বলো, আমি 2024-এর 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের সভায় বসে থাকলাম এই এক্সপেকটেশন নিয়ে যে আমি সাংসদ পদে মনোনীত হব। যে মুহূর্তে আমি হলাম না, আমি বিজেপিতে গিয়ে যোগদান করলাম, এটা বিচারধারার জন্য যে না নিছক আমি টিকিটটা পাইনি তার জন্য। আমি একটা কথা বলি, বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক পরিসরে সে তার সংখ্যা বাড়ানোর জন্য সে দরজা খোলা রাখবে, এটাই স্বাভাবিক আছে। একজন এবারে টিকিট দেওয়া হবে কি হবে না সেটা অন্য হিসেব, কিন্তু সেটা অনেক রাজনৈতিক সমীকরণ থাকে, সেখানে জেতা হারার ব্যাপার থাকে। যেমন এই আগুনখোর, আজকে না এখানে কেউ নেই, আগুনখোর কমিউনিস্ট পার্টি কিংবা যারা রয়েছেন, এই যে তৃণমূলের বা কংগ্রেসের লোকেরা রয়েছেন, আজকে বলতে খুব সহজ, দ্বিধাগ্রস্ত হব না, যে তারা সব জায়গায় দেখবেন সংখ্যালঘু জায়গায় সংখ্যালঘু প্রার্থী দেন। এই যে একটা তাপসী মণ্ডল যত সহজে তৃণমূল কংগ্রেসে আসতে পারলেন, তেমনি যেটা সিপিআইএম এর বা বামেদের মুখপাত্ররা যেটা বলেন যে তাদের দল থেকে কেউ বেরোতে পারেন, কিন্তু তাদের দলে ঘর ওয়াপসিটা সেটা সম্ভব নয়। তাপসী মণ্ডল তো বামেদের দলে গিয়ে নাম লেখালেন। বামেদের দলে গিয়ে নাম লেখাননি, তার কারণ কেউ এখন আর ইদানিং লিখছে না, কেন শূন্যের মান কত সেটা নিয়ে গবেষণা। আমি একটু তার আগে চলে যাব, এক সেকেন্ড আমি ইনফরমেশন পরে দেবে, আমি শুভ ময়দার কাছে আসবো। শুভ ময়দা, দেখুন এই বিষয়গুলো অত্যন্ত জটিল আর কি, মানে আমাদের দেশের আইনে তো কোনো বাধা নেই, এবং আমি যেটা অনেকক্ষণ ধরে বলার জন্য অক্সিজেন ভেবে রেখেছিলাম, তার সেই জায়গাটা তো অভিষেক বলেই দিয়েছে। ফলে বায়ুমণ্ডল থেকে যে অক্সিজেন নাইট্রোজেন যেগুলো আছে সেগুলো ভাগ করে নিতে হয়। এবার যখন একজন রাজনৈতিক নেতা, তিনি তার রাজনৈতিক যে পরিসর, সেখানেও তো একটা নিঃশ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে। সেইখানে যখন তিনি দেখছেন যে এক দল থেকে চটজলদি অন্য দলে চলে গেলে তার নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধে হচ্ছে না, আদর্শগতভাবে বক্তব্য রাখতে অসুবিধে হচ্ছে না, তখন সেই ক্ষেত্রে তিনি না চলে যাওয়ার তো কোনো কারণ নেই, কারণ তিনি তো নিজের মধ্যে অন্তরাত্মায় কোনো অসুবিধে ফেস করছেন না। তিনি গতকাল অবধি বিজেপির হয়ে বলেছেন, তার কিছুদিন আগে সিপিএম এর হয়ে বলেছেন, এবং আজকের দিনে তিনি তৃণমূলের হয়ে বলবেন। আমি বলবো তৃণমূলের হয়ে বলাটা সবচেয়ে সহজ, কারণ তৃণমূল এমন একটি রাজনৈতিক দল যেখানে
সত্যিকারের যারা অতি বাম রাজনীতি করেন সেখানে তারাও এই দলটিকে বিশ্বাস করেন, তারা মনে করেন এই দলটি বিজেপির বিরুদ্ধে। আবার অনেকে সেটিং তত্ত্ব বলেন, তারা বলেন আরএসএস এর সঙ্গে তৃণমূল কংগ্রেস নেত্রীর সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং যেহেতু দলটা বড়, যেমন কংগ্রেস ছিল স্বাধীনতার আগে, ঠিক পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে সরানোর জন্য আগে যেমন ইংরেজদের সরানোর জন্য কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম, সেরকম তৃণমূল কংগ্রেস একটা প্ল্যাটফর্ম। তাতে আপনি সিপিএম বিরোধী যে কোনো রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকতে পারেন সেক্ষেত্রে আপনি সফল হবেন। এই মুহূর্তে কংগ্রেস যেহেতু সিপিএম এর একটু কাছাকাছি, তারা খুব একটা তৃণমূলের কাছে যেতে পারছে না, যদিও তাদের কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তৃণমূলকে পছন্দই করেন। এই যদি দেখেন যে কেন্দ্রে ভোট তালিকা নিয়ে যে আলোচনা হচ্ছে সেখানেও তারা কিন্তু তৃণমূলের সঙ্গে মোটামুটি গুছিয়েই কাজ করছেন। অর্থাৎ এখানে সিপিএম বিরোধিতার জায়গায় সমস্ত মানুষ এক হতে পারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্তত 2011-র আগে এই বিষয়টা একেবারে ঘটেছে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি। তন্ময়ও কিছু বলতে চাই, তন্ময় আসবো। ছোট্ট একটা বিরতি তার আগে নিচ্ছি, বিরতির পর ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। দলবদলের হাওয়া পদ্ম শিবিরে 21-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মুখী স্রোতের টান এখন উল্টো দিকে বইছে। 21-এর পর থেকে হাওয়া ঘাসফুলমুখী। তাপসী মণ্ডল দল ছেড়েছেন, সূত্রের খবর এই তালিকা দীর্ঘ হতে পারে। মুখে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বিধানসভা নির্বাচনের আগে ঘর সামলাতে ব্যস্ত বঙ্গ বিজেপি নেতৃত্ব। হারাবো, মুকুটমণিকে হারিয়েছি, বিশ্বজিৎ দাসকে হারিয়েছি, কৃষ্ণ কল্যাণীকে হারিয়েছি, ওকে 50,000 ভোটে হারাবো। ও জায়গা আমার জায়গা। 2019 তাপসী মণ্ডল সিপিএম এ আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে 70,000 লিড দিয়েছিলাম। আমি যে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গ দিচ্ছি, এই দল যদি আমাকে টিকিট দেয় আমি সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব। দল ছাড়ার দিনই তাপসী মণ্ডলকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু। পাল্টা শুভেন্দুকে জবাব তাপসের। দল চাইলে তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা বিভিন্ন দলের, কিন্তু ঘাসফুলের হাওয়ায় পদ্মের ঘর ওলট পালট। 21-এর বিধানসভা নির্বাচনের পরই এই পর্ব শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। দল ছেড়েছেন কৃষ্ণ কল্যাণী। 21-এর বিধানসভা নির্বাচনে লড়াই করেন বিজেপির প্রতীকে। 27 অক্টোবর 2021-এ তিনি তৃণমূলে যোগ দেন। বর্তমানে তিনি রায়গঞ্জের বিধায়ক। সুমন কাঞ্জিলাল 2021 সালের মে মাসে তিনি বিজেপি প্রার্থী হিসেবে আলিপুরদুয়ার বিধায়ক নির্বাচিত হন। 5 ফেব্রুয়ারি 2023-এ তিনি তৃণমূলে যোগ দেন। প্রবীর ঘোষাল 2016 সালে উত্তরপাড়ার বিধায়ক হন প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল। 2021 সালে বিধানসভা ভোটের মুখে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। 2024-এর শেষ দিকে তিনি তৃণমূলে ফেরেন। রাজীব বন্দ্যোপাধ্যায় 2011 এবং 2016 সালে ডোমজুরের বিধায়ক হিসেবে নির্বাচিত হন। 2021 সালে বিজেপিতে যোগ দেন। 31 অক্টোবর 2021-এ ফের তৃণমূলে যোগ দেন। মুকুটমণি অধিকারী 2021 সালে বিজেপির টিকিটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হন। 2024 সালে তিনি তৃণমূলে যোগ দেন এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে উপনির্বাচনে জেতেন। এই তৃণমূলমুখী স্রোতের উল্টোটাই অবশ্য দেখা গিয়েছিল 21-এর বিধানসভার আগে। তখন স্রোত ছিল পদ্মমুখী। যদিও এই দলত্যাগের বিষয়টি প্রকাশ্যে তেমনভাবে আমল দিতে চাইছেন না বিজেপি নেতৃত্ব। টিএমসিতে যোগ দেবে না দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি কেন দিয়েছেন তিনি বলতে পারবেন। তবে আমাদের সাথে থাকলে ভালো হতো। টিএমসির বিরুদ্ধে লড়াই করবেন বলেছিলেন একসময়। অনেকে তো ক্ষমতার সাথে ক্ষমতার অলিন্দে থাকতে পছন্দ করেন, সেই জন্য হয়তো উনি চলে যেতে পারেন। কিন্তু আসলে যে বঙ্গ বিজেপির পরিস্থিতি বেশ সঙ্গীন তা বুঝতে পারছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দলে আদি নব্য দ্বন্দ্ব, বিভিন্ন জেলার নেতৃত্বের মধ্যে অবনিবনা, এসবই দীর্ণ সংগঠন। দলের ভেতর নেতাদের এত মতভেদ সাধারণ কর্মীদের মনোবলের ওপর প্রভাব ফেলছে বলে মনে করছেন তারা। ফলে বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে বড়সড় অভিযান চালাতে হবে বাংলার বিজেপির অন্তরে। অন্তত রাজনৈতিক অলিন্দে এমনই কানাঘুষো চলছে। কলকাতা টিভি। এখানে প্রশ্ন দেবজিতের কাছে, যে দেবজিৎ, আর বিধানসভা নির্বাচনের মাত্র বছর খানেক বাকি রয়েছে, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এখনো পর্যন্ত ঘর সামলানো সেটাই তো তোমাদের জন্য চিন্তার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওদিকে জন বার্লা থেকে শুরু করে যদি আমরা একাধিক জনপ্রতিনিধিকে দেখি বা নেতা বা জনপ্রতিনিধিকে দেখি যাদের সম্পর্কে নানান গুঞ্জন চলছে। এরা যে জনপ্রতিনিধি ছিলেন, কোন দলের হয়ে এনারা জনপ্রতিনিধির টিকিটে জিতে হয়েছেন, আমি আবারও বলছি যে কথা আমি আগেও বলেছি,
একবার জিতে দেখান অন্য যে কোনো টিকিটে। তৃণমূলের সিস্টেম, ভোট কেনার সিস্টেম, চেঞ্জ করার অধিকারী তিনিই তো দেখিয়েছেন। আমি আবারও বলছি যে যদি তৃণমূলের সিস্টেম অন্যরকমভাবে ভোট করার সিস্টেম, সন্ত্রাস যেটা কিনা অন্য অন্য কোনো রাজ্যে হয় না সেরকম, এইগুলো থাকা সত্ত্বেও আপনারা দেখুন যে বিজেপিতে থাকাকালীন ওই লোক মানে যিনি লড়েছেন ওই লড়াইতে তিনি কতটা ভোট পেয়েছেন। তৃণমূলে ঘরবাপসি তথাকথিত কোট আনকোট ঘরবাপসি হয়ে যাওয়ার পরে তিনি আর কত ভোটে জিতলেন। তার সঙ্গে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল ছিলেন, তৃণমূলের সংগঠন ছিল। 3 নম্বর হচ্ছে যে বিভিন্ন রকম সিস্টেম জেতানোর জন্য দাঁড়িয়েছিলেন অন্তত এই রাজ্যের নির্বাচনে। কেউ তো বলতে পারবেন না, ওনারা তো বলতে পারবেন না যে বিজেপি গিয়ে রিগিং আর ছাপ্পা করেছে তারপরে আমি ভোটে দাঁড়িয়ে জিতেছি, এ কথা কেউ কিন্তু বলেননি। আর দ্বিতীয়ত যে কথা আগেও বলেছি, ব্যক্তিগত দেওয়ালের উপরে দাঁড়িয়ে থাকা লোকেরা, দেখুন সব জায়গাতে একটা কোর কমিটির মতন একটা কোর সিস্টেম কিছু লোকজন থাকে যারা কিনা জিতলেও বিজেপি করবে, বিজেপি হেরে গেলেও ভূত হলেও বিজেপিই করবে, সেটা সব দলই থাকে। কিন্তু কিছু লোক থাকে যারা বাফার এলাকায়, যারা কিনা সুবিধেভোগী শ্রেণী হন, জিতলে বিজেপি, হারলে অন্য দল, যারা সেরকম মনে করেছেন, যাদের সেই হেরে যাওয়ার জন্য যাদের দম আটকে আসবে, যারা প্রেডিক্ট করতে পেরেছিলেন যে হয়তো বিজেপি ক্ষমতায় আসবে না, তাদের র্যাডার খুব স্ট্রং, তো তারা চলে গেছেন। তাতে কি আছে, বিচারধারার প্রতি যারা অনুগত এবং দলীয় গোপনীয়তা, দলীয় সংগঠনের প্রতি যাদের প্রশ্নাতীত আনুগত্য, তারা থেকে যাবেন এবং তারাই রাজনীতি করে দলকে এগিয়ে নিয়ে যাবেন। এটাই ঘরগুছানো। আমার এখানে যে যদি আমরা দেখি যে ধরা যাক আমরা একাধিক যখন জনপ্রতিনিধি, ধরা যাক নেতা বা প্রাক্তন জনপ্রতিনিধি বা বর্তমান জনপ্রতিনিধি সম্পর্কে যাদের নিয়ে জল্পনা আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন সময় যাদের নিয়ে আলোচনা হয়েছে তাদের এই কিছুটা হলেও দলের প্রতি অসন্তুষ্ট থাকা বা এখনো দোদুল্যমানতায় থাকা, তার কারণ হচ্ছে দলেরই একাংশের প্রতি তাদের ক্ষোভ বিক্ষোভ। এক্ষেত্রেও আমরা দেখেছি যে সম্প্রতি অভিজিৎ গাঙ্গুলি সাংসদ, তার সঙ্গে তাপসী মণ্ডলের মতবিরোধ। না দেখো দিদি, একটা জায়গাতে যদি একটা দল চলে গণতান্ত্রিক পদ্ধতিতে, যে দলগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, সে তৃণমূল হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, যা অন্তত গণতন্ত্রের কথা যারা বলে, তাদের মধ্যে মতান্তর হবেই, এটা স্বাভাবিক, এটাই গণতন্ত্রের প্রথম স্টেপিং স্টোন, মতান্তর হবে। কিন্তু মতান্তরটা কতটা মনান্তরে পরিণত হবে সেটা ব্যক্তি কেন্দ্রিক হয় আর কি, ব্যক্তির সঙ্গে ব্যক্তির ফারাক হয়, এবং সেই ব্যক্তি মতান্তরকে কতটা রিস্ক নিয়ে মনান্তরের দিকে নিয়ে যাবেন, দলের প্রতি আনুগত্যকে সেটা তারা কতটা, দেখুন যিনি আগে সিপিএম করতেন, যিনি রাতারাতি আবার মানে একটু কিছুদিন পরেই বিজেপিতে এলেন, টিকিট পেয়ে জিতলেন, তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এটার মধ্যে কোনো ভুল কিছু নেই। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টের উপর বারবার জোর দিয়েছো, সেটা হচ্ছে আনুগত্য। আমি এখানেই তন্ময়ের কাছে আসবো যে এই যে যারা আসছেন তাদের আনুগত্য যে প্রশ্নাতীত নয়, তাদের প্রসপেক্টটা সেটাই বিচার্য। এদের নিয়ে তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে হ্যাঁ, নিশ্চিতভাবে আমরা মনে করেছি লাভ হচ্ছে, তার জন্যই না দল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি অন্য দুটো বিষয় আগে তুলে ধরবো। দেবজিৎ বাবু বলছিলেন না বারবার যে ভোটে জিতে এসে দেখা হেরে দিয়ে, আমরা তো ঠিক একই কথাই বলছি। সেই কথাটা দিব্যেন্দু অধিকারী বা শিশির অধিকারীর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হওয়া উচিত ছিল। সেই কথাটা তখন ওনাদের ভাবা উচিত ছিল যে সেই যে বিচারধারার কথা বলছেন, সেই বিচারধারাটা তখন কেন হয়নি। এরকম সারা ভারতবর্ষে অনেকগুলো উদাহরণ আছে বিজেপি, তাদের ক্ষেত্রে কেন হয়নি। শুধুমাত্র উদাহরণটা যখন বিরোধী দলরা করতে পারে সেই সময় তাদের কেন মনে হচ্ছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি বারবার বলছেন তো যে চলে এলো, কেউ চলে যেতে পারে। উনি শুধুমাত্র বিধায়ক নন, মানে বিধায়িকা নন, তার সঙ্গে সভানেত্রী। তার মানে ওনার দল মনে করেছিল, নাহলে ওনাকে স্বীকার করতে হবে যে বিজেপিতে সাংগঠনিকভাবেও দায়িত্ব পাওয়া যায় এই বিচারধারা, এই সমস্ত বিষয়গুলো ফ্যাক্টর না। কারণ তার কিছুদিন আগেই তো উনি তার সিপিআইএম থেকে এসেছিলেন, শুভেন্দুবাবু ওনাকে নিয়ে এসেছিলেন। এখন শুভেন্দুবাবু যেভাবে চালাতে চাইছেন হয়তো সেটা ওনার পছন্দ হচ্ছে না। উনি বারবার প্রেস কনফারেন্সেও বলেছেন যে বিভাজনের রাজনীতিকে উস্কে দিয়ে, সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বাংলাকে অশান্ত করার যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এবং আমি মনে করি এই চেষ্টার বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে, আবার এই চ্যানেলে বসে বলছি, তোমার চ্যানেলে যারা রুখে দাঁড়ানোর চেষ্টা করবে এবং যারা মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের রাজনীতি করছে, তাদের কাছে সবাইকে স্বাগত। এবং এই সংখ্যাটা 65 থেকে আগামী 2026-এর নির্বাচন
পরবর্তী অবস্থায় গিয়ে, পূর্ববর্তী এবং পরবর্তী অবস্থায় গিয়ে 26 ক্রস করবে বলে আমি অন্তত মনে করছি না। অভিষেক কিছু বলতে চাই? আচ্ছা, দেবজিৎ যে ইন্টারেস্টিং কথাগুলো বলছিল শুনে মনে হচ্ছিল আমি ইসব ফেবেলস শুনছি। অপারেশন লোটাসের পর মধ্যপ্রদেশে 13 জন বিধায়ক হোক বা হিমাচলে 6 জন বিধায়ক, তাদেরকে স্পিকার বহিষ্কার করেছিল, তারা পদত্যাগ করেনি। জাস্ট একটু মনে করিয়ে দিলাম যে যদি কারো স্মৃতিশক্তিতে সমস্যা হয়ে থাকে। অর্জুন সিং, কিউরিয়াস কেস অফ অর্জুন সিং, স্পিকারের ক্ষমতাটা শুধুমাত্র বিধানসভায় থাকে তা তো নয়, লোকসভায় ওম বিড়লা বললে একজন থাকে, আমার তোমার ট্যাক্সের পয়সা, সে সিকিউরিটি থেকে মাইনে সব কিছু পায়। অর্জুন সিংকে বহিষ্কার করার ক্ষমতা দেখাতে পারেনি। বাবুল সুপ্রিয় কিন্তু পদত্যাগ করেছিল, বাবুল সুপ্রিয়কে বহিষ্কার করা যায়নি, রাহুল গান্ধীকে কিন্তু বহিষ্কার করেছিল। কেন বললাম? অর্থাৎ আইন আছে, প্রভিশনও আছে। কারণটা কি সেটা নিয়ে অন্যদিন আলোচনা হবে, জাস্ট একটু মনে করে দিলাম। 2 হচ্ছে অভিযোগটা কি ছিল তাপসী মণ্ডলের ক্ষেত্রে। অভিজিৎ গাঙ্গুলি বলেছেন এরা দুর্নীতিতে নিমজ্জিত, এরা পয়সা নিয়ে চাকরি দেয়, এরা পয়সা নিয়ে পদ দেয়। শুভেন্দু অধিকারী বলেছিল একই সঙ্গে জেলা সভানেত্রী এবং বিধায়ক থাকতে পারবেন না। সব অভিযোগ মেনে নিলাম, আপনারা বহিষ্কার করতে পারলেন না। উনি আপনাকে মানে ওটার পদত্যাগ পর্যন্ত ওয়েট করতে হলো আপনাকে। আপনি যখন বুঝতে পারছিলেন যে এরা ট্রোজান হর্স, আপনি তাদেরকে কালকে শুনলাম মানে রয়ের মানে চিফের মতো অভিজিৎ গাঙ্গুলি বলছেন এরকম আরো 8-10 জনের খবর আমার কাছে আছে, এদেরকে আমি অত্যন্ত বাঁচিয়ে রেখেছি। ফাইন, আপনি কি ওয়াচে রাখবার জন্য ওখানে আছেন? আপনি তাদের মধ্যে অ্যাকশন নিন। এবার দেবজিৎ সরকার হচ্ছে আদি বিজেপি। দেবজিৎ সরকার এই লাস্টে যে বক্তব্যটা বললো ওটা হচ্ছে ওর অ্যাকচুয়াল মনের কথা, যে কোর কমিটি। না হলে এখন বিজেপিতে এমন সব লোকজন আছে, তারা কাউন্সিলর হতে পারে, তারা বিধায়ক হতে পারে, তারা এসইউসিআই বাদ দিয়ে সব দল ঘোরা হয়ে গেছে। তারা যদি এসে আদর্শের কথা বলে, এটা একটু সমস্যার জায়গা। ও বলতে পারে ওর দলটা কারণ আরএসএস থেকে উঠে এসছে, ওর আদর্শের সঙ্গে আমি সহমত পোষণ করি না, কিন্তু ওর ইন্টিগ্রিটিকে আমি সম্মান করি। সমস্যার জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে। লাস্ট হচ্ছে তন্ময় একটা ইন্টারেস্টিং কথা বললো যে বাংলাকে বাঁচাতে তাপসী মণ্ডলের মতো লোকেরা যারা যারা আসতে চাইবেন। আচ্ছা, বাংলাকে বাঁচাতে উনি কি কি অভিযোগ করেছেন? 1, বাংলা ভাগ; 2, সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন করা; 3, রাষ্ট্রপতি শাসন। একজন বিধায়ক যোগ দেওয়াতে এর 3টেই হচ্ছে শিডিউল 6 অনুযায়ী, এগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। সাংসদ হলে আমি তাও মেনে নিতে পারতাম যে ওখানে 0 আওয়ারে উনি আমার হয়ে গলা ফাটাবেন। একজন বিধায়কের এখানে আসাতে আমার কোনো বিল পাস করার ক্ষমতা পর্যন্ত নেই। হোয়াট চেঞ্জেস হি ইজ এক্সপেক্টিং? আমি এখানে আসবো একটু দিলীপ ঘোষ। যুক্তিটা থাকতে হবে তো। দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে তার জোরটা বাড়ছে। তুমি বোঝার চেষ্টা করো যে ফোর্স আজকে বিজেপিকে, যদি একটা রাজ্য থেকেও কংগ্রেস যেটা করতে পারছে না, আমরা যেটা বলছি বারবার, দেখো এই যে ভুতুরে ভোট নিয়েও কথা হচ্ছে না, আমাদের নেতা নেতৃত্বরা উপরে বলেছেন, আমরা কিন্তু বুথ অব্দি নেমে গেছি, মানে করে দেখাচ্ছি যে বিজেপিকে আটকাতে গেলে কি কি করতে হয়। অর্থাৎ যে কোনো মূল্যে যারা যারা মনে করছে এই ফোর্সকে আটকাতে হবে, আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তাদেরকে স্বাগত। তারা সংসদে গিয়ে ভাষণ দেবেন না, কিন্তু রাস্তায় নেমে লড়াইটা দেবেন। একজন এমএলএও যদি ওখানে কমে যায়, যে তৃণমূল স্তরের তৃণমূল কর্মী আছে, সে এই শ্যামল মাইতি বা তাপসী মণ্ডলকে ভরসা করতে পারবে যে 4 বছরে 3 বার? সেটা আমরা দলীয়ভাবে দেখব যে কোথা থেকে কিভাবে করা যায়, সেটা আমাদের দলীয়। আমার এখানেই প্রশ্ন তন্ময়, যেটা অভিষেক বলছে যে আমরা তো দেখেছি যে সোমনাথ শ্যাম আর অর্জুন সিংয়ে কতটা মিলজুল হয়েছে। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর রাজীব বন্দ্যোপাধ্যায় তাদের কতটা মিলজুল হয়েছে সেটা দেখেছি। অতি সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় গেছেন, কিন্তু এই আসলে এটা নিয়ে লাভ হচ্ছে নাকি আসলে বিজেপিকে ভাঙলাম এই আত্মতুষ্টিটা? না, এখানে আত্মতুষ্টির ব্যাপার এটাই নেই, একমাত্র এখানে আত্মতুষ্টির ব্যাপার নেই। একটা বিষয় হচ্ছে যে দুরকম, এক ওই নির্দিষ্ট কেন্দ্রের ওনাদের যে সাংগঠনিক ক্ষমতা সেখান থেকে একটা লাভ হওয়ার সম্ভাবনা আছে। 2, আমরা মোরালি মনে করছি যে বিজেপির মতো ফোর্সকে কেউ ছেড়ে আসছে তাহলে সেখানে একটা নীতিগতভাবে আমাদের জয় হচ্ছে। এবং তৃতীয়ত গুরুত্বপূর্ণ হচ্ছে বিজেপিকে বাংলার চেয়ে আর তাদের দলের লোকই চাইছে না, সেইটা যদি প্রমাণ করতে পারলে সেটা আরেকটা বড় বিষয়। দিলীপ ঘোষ এই প্রসঙ্গে তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদান প্রসঙ্গে কি বলেছেন একটু শোনাবো। বিজেপি ছেড়ে তাপসী মণ্ডল আবার তৃণমূলে। ঠিক আছে, নির্বাচন এলে একটু লাফালাফি করে এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যায়, সেটা শুরু হয়েছে। চলুন।
এখানে শেষ নয়, দিলীপ ঘোষ তিনি মাছ ধরেছেন এবং তিনি বলেছেন যে 2026-এ নাকি বড় মাছ উঠবে। তো আমার বক্তব্য হচ্ছে মাছ তো আমরা দেখতে পাচ্ছি, মাছ তো ভেসে দেবজিৎ উল্টে তৃণমূল কংগ্রেসে চলে যাচ্ছে। মাছ তৃণমূল কংগ্রেসে যাচ্ছে আর তৃণমূল কংগ্রেস ফিশ ফ্রাই খাচ্ছে, সেই মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে সিপিএম এর সঙ্গে, সিপিএম থেকে আসা লোকেরা তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস যখন বিজেপিতে কেউ আসেন তখন তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করে, কিন্তু সেই লোকই যখন আবার তৃণমূল কংগ্রেসে ফেরত যান তখন কিন্তু তার ইন্টিগ্রিটি নিয়ে কারণ কোনো প্রশ্ন থাকে না। আমার কথা হচ্ছে যে বাকি দুর্নীতি কিংবা অন্য কিছু নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে সাংগঠনিক দুর্বলতা আমাদের দিকে দেখানো হচ্ছে, তোমরা সাংগঠনিকভাবে দুর্বল বলে লোকগুলো চলে যাচ্ছে। কারা চলে যাচ্ছে আমি আবারও বলছি, বা উল্টো দিকে কাদের সাংগঠনিক সবলতার জন্য কিরম ধরনের লোকেরা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন। গতকাল আপনি বলুন যে গতকাল যে এখানে তৃণমূলের মুখপাত্র আছেন, আমাদের কাছে কালকে যদি একজন লোক তৃণমূল করতে আসেন সিপিএম বা বিজেপি ছেড়ে, আপনি কতটা তাকে বিশ্বাস করতে পারবেন? বিশ্বাস কিন্তু কোনো এরকম ওয়িং মেশিন নয়, 1 টাকার কয়েন ফেলে দেবেন সঙ্গে সঙ্গে ঢকাস করে ধাক্কা মেরে বেরিয়ে আসবে। যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছে আমি একবার ইনক্লুডিং শুভেন্দু বাবু, তাদের বিশ্বাস এক নম্বর না আমি জানি এই প্রশ্নটা উঠবে, আমাকে বলতে দিন। দ্বিতীয়ত এই যে মিনিমাম কুলিং পিরিয়ড না থাকায় সবাই মিলে নেবে পড়া, দ্যাটস ব্যাড সমস্ত দলের জন্য। আমি না কুলিং পিরিয়ড ছিল ভাই, কুলিং পিরিয়ড ছিল। দ্বিতীয়ত আরেকটা কথা বলি যদি শুভেন্দু আমি বলে দিচ্ছি 27 নভেম্বর 2020 শুভেন্দু অধিকারী মন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন। এটা ঠিকই, শুভেন্দু অধিকারী বিধায়ক পদে ইস্তফা দিয়ে তবে বিজেপিতে যোগদান করেছেন, কিন্তু সেটা 20 ডিসেম্বর 2020, অর্থাৎ মাঝখানে 1 মাসেরও বেশি, 1 মাসের মতো সময়ও ছিল, 3 সপ্তাহ। হ্যাঁ, তাহলে কি সেটা কি নয় যে গতকাল সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারীর হয়ে ওকলাতি করছি না, শুভেন্দু অধিকারী রাজীব বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে এলেন, কাঁদতে কাঁদতে আবার আমাদের সঙ্গে রইলেন, আমাদের সঙ্গে সব কথা বললেন। আমার ভোটের সময় রাজীববাবু গিয়ে প্রচার করলেন বিজেপির হয়ে এবং সেখানে তিনি বারবার বললেন তৃণমূল কংগ্রেস এই মমতা ব্যানার্জির আশ্রয় থাকা যারা দুষ্কৃতিকারী তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, বঙ্গোপসাগরে বিসর্জন দিতে হবে। তিনি আবার গিয়ে এখন পৌঁছে গেছেন যে রাজীব বাবুর সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এখানে অন্যদের কথা আমি বলছি না, একদম খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, কোট আনকোট, একজন মাত্র নেত্রী, তিনি বললেন যে তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতিদের বনসহায়কদের যে দুর্নীতি হয়েছে, এত পোস্ট হয়েছে, মানে সে দরজা তো কোনো খোলাই হয়নি, তাকে আবার তারা ফেরত করে নিলেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুল বললেন? আমি মিথ্যে কথাটা বলছি না, মিথ্যে শব্দটা ব্যবহার করছি। শুভময়দা, আমরা দেখেছি যে বামেদের তরফ থেকে যেটা বলা হয় যে তাদের দল থেকে কেউ বেরোতে পারেন কিন্তু তাদের দলে ফেরাটা এত সহজ নয়। আমরা যদি দেখিও কংগ্রেসের ক্ষেত্রেও আমরা সাম্প্রতিক অতীতে 1-2টি উদাহরণ রয়েছে, যেমন অভিজিৎ মুখোপাধ্যায়ের মতো। কিন্তু তাহলে এই যে মোটামুটি তৃণমূল আর বিজেপির মধ্যে ফুল বদল পাল্টা ঘর ভাবসির এই প্রবণতাটা, এটা কি আরো জোরালো করে দিচ্ছে না যে আসলে আদর্শ এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে সম্ভাবনা, পাওয়ার, প্রসপেক্ট? দেখুন, ব্যক্তি ক্ষেত্রে অবশ্যই আদর্শের কথা আসছে না, কিন্তু একই সঙ্গে বারবার বলতে হবে যেটা শুরুতে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষের একটা আদর্শ আছে, এবং তন্ময় বাবু যেমন, আমি যতদূর আমার মতো করে বুঝি তন্ময় বাবুর মধ্যে একটা বামপন্থী ধারার ভাব আছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে উনি একটা লড়াই করতে চাইছেন, এই জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার। এবার তার দলের ওপর তো তার পুরো কন্ট্রোল থাকতে পারবে না, ফলে সেক্ষেত্রে এমন হতে পারে যে আরএসএসও মনে করছে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবে, এটা কিন্তু আটকানো যায় না। আমি একজন কাউকে সমর্থন করছি বলে অন্য কারোর সমর্থন আমি আটকাতে পারি না। দ্বিতীয় বিষয় হচ্ছে, সত্যিই তো এখন সিপিআইএম বা কংগ্রেসে কে যাবে? পশ্চিমবঙ্গে যাওয়ার কোনো কারণ নেই, খুব আদর্শগত কিছু কারণ ছাড়া। কিন্তু 34 বছরের যে বামপন্থীদের ইতিহাস, সেখানে কিন্তু একেবারে তৃণমূল বা কংগ্রেস থেকে কেউ কখনো যাননি কোনো লেভেলে, এমন নয়, 1-2 জন গেছেন, কিন্তু বিষয়টা ব্যতিক্রমী ছিল। কেরলেও এরকম হয়েছে, বিষয়টা ব্যতিক্রমী। তৃণমূল আর বিজেপির মধ্যে বিষয়টা ব্যতিক্রমী নয়। আবার কেউ কি সফল হননি? হিমন্ত বিশ্ব শর্মার উদাহরণ আছে, কংগ্রেস থেকে আসামে গিয়ে দুর্দান্তভাবে বিজেপির সঙ্গে কাজ করছেন। সুতরাং আমার মনে হয় রাজনীতির যে যুক্তি প্রতিযুক্তিটাকে একই ধারায় ফেলা ঠিক হবে না, কিন্তু সুব্রত ভট্টাচার্য বা মনোরঞ্জন ভট্টাচার্যকে বাংলার মানুষ অনেক বেশি পছন্দ করে, কারণ তারা একই দলে বহুদিন গেছেন। এই যে বাঙালির যে ভাবনা,
যেখানে একটি মানুষ একটি দলের সঙ্গে একটি আদর্শের সঙ্গে একসঙ্গে আছেন, তাকে পছন্দ করা, আনুগত্যের বিষয়টা যেমন একইভাবে আমরা সমাজে দেখুন কত মানুষ তো চুরি ডাকাতি করে, কিন্তু সেই চোর ডাকাতও একটা সৎ মানুষকে দেখে বলে এই মানুষটা সৎ। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আদর্শগত সমস্যা, সেখানে আমরা নিজেরা হয়তো খারাপ হতেই পারি, নিজেরা হয়তো আপোষ করতেই পারি, কিন্তু যে নেতাগুলো অভিষেকের মতো যে নেতা বা দেবজিতের মতো যে নেতা বা শতরূপের মতো যে নেতা এখনো একটা দলে রয়ে গেছেন, তারা বারবার নির্বাচনে হারলেও কিন্তু এই যে ভদ্রমহিলা যিনি বারবার জিতেছেন, সিপিএম এর হয়ে জিতেছেন, বিজেপির হয়ে জিতেছেন, এবং আমার ধারণা তন্ময়বাবু দায়িত্ব নিয়েছেন যখন উনি তৃণমূলের হয়ে যদি প্রার্থী হন আবার জিতবেন। কিন্তু সেই জায়গায় একটা পার্থক্য আমাদের মনে থেকেই যাবে। আমরা দেবজিৎ বাবু, অভিষেক বাবু বা শতরূপ বাবুকে ততদিনই অনেক বেশি পছন্দ করব যতদিন তারা হেরে গিয়েও নিজের দলটা করছেন। এইটুকু ভালো ভাবনা, এইটুকু সদর্থক ভাবনা মনে হয় থাকলে একটু ভালো, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস 250টা আসন বিধানসভা নির্বাচনে পাবে, তার মধ্যে কিছু মানুষ থাকবেন যারা বিজেপির, কিছু মানুষ থাকবেন যারা সিপিএম এর, কিছু মানুষ থাকবেন যারা অতি বামের, এবার সবাই মিলে একটা ক্ষমতায় আসবেন। সেইখানে খারাপ কিছু না, সেটাও রাজনীতির আর একটা ধারা। কিন্তু আদর্শগত বা একটা দলের প্রতি আনুগত্যকে একেবারে অস্বীকার না করাটাই বোধহয় ভালো। অন্তত যদি একটু মরালিটি নিয়ে আলোচনা হয়, এবং এর প্রতিযুক্তি অবশ্যই থাকবে, তন্ময়বাবু দিতে পারবেন যে তৃণমূল কংগ্রেস এখন যেটা করছে তার উল্টো দিকেও মরালিটির প্রচুর অভাব আছে। তবু ব্যক্তিগতভাবে মনে হয় এই যে দলবদল, এবং বিশেষ করে এই মুহূর্তে একজন মানুষকে দলে নেয়া যিনি সিপিএম ঘুরে বিজেপি ঘুরে তৃণমূলে যাচ্ছেন, তৃণমূলের কি সত্যি দরকার ছিল? এছাড়াও কি তৃণমূল ক্ষমতায় আসতো না? আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে যদি খুব ভয়ঙ্কর কিছু উল্টোপাল্টা না হয়, তৃণমূল কংগ্রেস এই ভদ্রমহিলাকে দলে না নিলেও হয়তো জিতত। ফলে এই প্রয়োজনের ব্যাপারটা, তৃণমূল কংগ্রেসের যে আদর্শহীনতা, তাদের দলের ভালো মানুষ আছেন, তাদের দলের লক্ষ্মীর ভাণ্ডার আছে, কিন্তু তা সত্ত্বেও যে বিপুল দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের অভিযোগ, সেই জায়গা থেকে এই সোশ্যাল ডেমোক্রেট চেহারা নিয়ে দলটার যে বেরিয়ে আসা, এটা না হলে তারা যে সত্যিকারের বিজেপির বিরুদ্ধে, বিজেপিরও ভালো খারাপ সব আছে, কিন্তু আদর্শগত লড়াইতে যেটা তন্ময়বাবু বলছেন, সেই জায়গায় অন্তত তাত্ত্বিক দিক থেকে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা আমি আসবো এরই মধ্যে আবার নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, তার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। নওশাদ সিদ্দিকী তিনি কি বলেন এ নিয়ে শোনাবো। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে, যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতে তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে, আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউবির গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে, এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে, দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারে না। ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করবো, কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। অভিষেক, আমরা দেখেছি বাইরন বিশ্বাসকে 3 মাসের বেশি তোমরা বাইরন বিশ্বাসকে তোমরা 3 মাসের বেশি আটকে রাখতে পারোনি। দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ সবাই উন্নয়নের ডাকে সারা দিয়ে দলে দলে ঝাঁপ দিতে যাচ্ছে। ওই তো বললাম না তোমায়, যে শুরুতেই যেটা বললাম যে রাজনীতির নিশির ডাক না অন্তরাত্মার ডাক, সেই নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং রাতের পর রাত। কিন্তু তুমি একটা কথা বলো, আমরা জাস্ট একদম সংক্ষেপে, তন্ময়তা যে প্রশ্নটা তুললো যে অবিভক্ত বাংলার জন্য আমরা এই লড়াইটা লড়ছি, রাইট? সুমন কাঞ্জিলাল অনন্ত মহারাজের অনুগামী, যে গ্রেটার কোচবিহারের জন্য অনন্ত মহারাজের একমাত্র পরিচিতি, সেই ভদ্রলোক সুমন কাঞ্জিলাল, অনন্ত মহারাজ যেদিকে থাকেন উনি সেদিকে থাকেন। এটা তো হতে পারে না একই সঙ্গে অবিভক্ত বাংলাও বলবো, তার সঙ্গে অনন্ত মহারাজের অনুগামীকেও রাখবো। এরকম এখন সুমনের কি বক্তব্য সেটা ভালো করে শুনে নাও। কখনোই সুমন বলছে না যে বাংলা ভাগ করতে চাই, অর্থাৎ বর্তমানে তার কি সেটাই বলছি, যখন সে চেঞ্জ করছে বা যারা তাদের বিশ্বাসযোগ্যতা নেই, এইটাই আমি বলতে চাইছি। তাদের বিশ্বাসযোগ্যতাটা নয়, এসইসিআই বাদ দিয়ে যারা সব দল করে তাদের বিশ্বাসযোগ্যতা থাকে না, লড়তে রাজি। আমি আমার দেবজিতের কাছে শেষ প্রশ্ন 30 সেকেন্ডে। দেবজিৎ,
2020 আগে আমরা যেরকম এক্সোডাস দেখেছিলাম, অভিমুখটা ছিল গেরুয়া ফ্রন্টের দিকে, এবার কি তার উল্টোটা দেখতে চলেছি? তাপসী মণ্ডল দিয়ে কি তার শুরু? আমি আবারও বলছি যে এই যাতায়াতে কিছু এসে যায় না, যাবে না অন্তত, কেননা বাংলার মানুষ, এটা ঠিক বা ভুল, ঠিক হয়েছে কি ভুল হয়েছে পরের কথা, বাংলার মানুষ এখন বাইনারি সেট করে ফেলেছে। হ্যাঁ, সকালে তৃণমূল, বিকেলে পদ্মফুল, সময় একদম রাত্রিবেলা দাও ভাই, আমার বলা কারুর বলার সময় ডিস্টার্ব করি, সময় একদম শেষ। আমার কথা হচ্ছে যে বাংলার মানুষ বাইনারি সেট করেছেন, হয় তৃণমূল নইলে বিজেপি, হয় উনি দুর্নীতির সঙ্গে থাকবেন অথবা নতুন কারুর সঙ্গে। আমাদের সময় একদম শেষ, সময় একদম শেষ। এটা কি শুরু? বিজেপিকে ঘর সামলে রাখতে পারবে? এদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।